রাত 12টার সময় লাস্ট ট্রেন বেরিয়ে যাওয়ার পর পুরো রেল স্টেশন এখন ফাঁকা। কারণ পুনে আর মুম্বাইয়ের মধ্যেকার ট্রেন মুম্বাই পুনে এক্সপ্রেস আজ 3 ঘন্টা লেট। সমস্ত যাত্রী অন্য কোনো ট্রেন অথবা অন্য কোনো যানবাহনে চলে যাচ্ছিলেন, কিন্তু যতীন তখনও দাঁড়িয়ে ট্রেনের জন্য ওয়েট করছিল। মনে হয় এই রেলওয়ে স্টেশনে আমি বোধহয় একাই রয়েছি, কিন্তু এই সারা দিনের খাটুনির পর আর কোথাও যেতেও ইচ্ছে করে না। যে ট্রেনই আসুক না কেন ওটাতে উঠে মুম্বাই চলে যাব। নিজের সাথে কথা বলতে বলতে যতীন প্ল্যাটফর্মের এদিক ওদিক দেখছিল। ব্রিজের নিচে কিছুজন ঘুমিয়েছিল। তখন এক ভিখারি ওর কাছে এলো এবং বলল, এই সময় তুমি এখানে কি করছো? এখন কোনো ট্রেন আসবে না। মুম্বাই পুনে এক্সপ্রেস তো আসবে, যেটা 3 ঘন্টা লেট আছে। তাই তুমি এই রাত্রিবেলা ওই ট্রেনে যাবে? তবে মনে রেখো, কোনো অচেনা ব্যক্তির সাথে কথা বলো না জানো। সেই রহস্যময় কথাটা যতীনের একটু অবাকই লাগলো। সে অবাকভাবে ওই ভিখারির দিকে তাকিয়েছিল। তার হুঁশই ছিল না যে ট্রেন এসে গেছে। ওই ভিখারিকে কিছু বলতে যাবে এমন সময় ট্রেনের সিগন্যাল অন হয়ে গেল এবং হর্ন ছেড়ে ট্রেন বেরিয়ে গেল। যতীন ওই স্টেশনে একাই দাঁড়িয়েছিল এবং ওর চোখের সামনে ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাচ্ছিল, কিন্তু ও দৌড়তে দৌড়তে কোনো রকমে ট্রেনে উঠে পড়ল। সে ট্রেনের দরজা থেকে ভিখারিকে দেখল, কিন্তু তখনও সেই ভিখারি একই রকমভাবে যতীনের দিকে তাকিয়েছিল। হঠাৎ এই দৌড়দৌড়ির জন্য যতীনের শ্বাস প্রশ্বাস দ্রুত পড়তে লাগল। দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে নিজেকে শান্ত করল। তারপর খালি সিটের দিকে গেল। চোখ বন্ধ করে সে যেন একটা কিছু ভাবছিল। বাইরে থেকে ঠান্ডা হাওয়া এসে তার মনকে শান্ত করে দিচ্ছিল। তখনই ওর মনে হলো কেউ যেন তার কাছে খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সে চোখ খুলে দেখল, কিন্তু সেখানে কেউই ছিল না। এমনকি পুরো কম্পার্টমেন্ট খালি ছিল। মুম্বাই যাওয়ার ট্রেনে কখনো পা রাখার জায়গা হতো না। তার খালি কম্পার্টমেন্ট যতীনের মনে একটা সন্দেহের উদ্বেগ তৈরি করল। সে নিজের সিট থেকে উঠে কম্পার্টমেন্টের দিকে দেখল আর দেখতে পেল দরজার কাছের সিটে একটা ব্যক্তি বসে আছে। এটা দেখে যতীন একটু আশ্বস্ত হল। সে তার পাশের সিটে গিয়ে বসে পড়ল। ওই ব্যক্তি যতীনকে দেখে একটা রহস্যময় হাসি দিল, কিন্তু ওর চোখের দৃষ্টি কেমন একটা শূন্যতায় ভরা ছিল। মনে হয় লেট হওয়ার জন্য ট্রেন পুরো খালি। ওই ব্যক্তি যতীনের দিকে দেখতে লাগলো আর কিছুই বলল না। এই ব্যাপারটা যতীনের একটু অদ্ভুত মনে হলো। সে চোখ বন্ধ করে আবার বসে পড়ল, কিন্তু কেমন একটা অস্বস্তি হলো তার। সে জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। ট্রেন চলার পর থেকে একটাও স্টেশন আসেনি। এই কথাটা যতীনকে অবাক করে দিল। কি দেখছো? এখনো পর্যন্ত কোনো স্টেশন আসেনি এটা? যতীন অবাক হয়ে গেল। এই কি করে জানলো যতীন কি ভাবছে? কি ভাবছো? তোমার মনে হচ্ছে এখনো পর্যন্ত কোনো স্টেশন আসেনি, আর আসবেও না। তুমি ভুল ট্রেনে চড়েছ। ভুল ট্রেন? না তো, আমি ঠিক ট্রেনেই উঠেছি। তুমি কি এটা লক্ষ্য করেছ তুমি ছাড়া এই ট্রেনে আর কেউ নেই কেন? পুরো কম্পার্টমেন্ট ফাঁকা কেন?
যতীনের এবার ওর কথায় বিশ্বাস হতে শুরু করেছিল। সে গেটের সামনে দাঁড়িয়ে দেখল বাইরে সম্পূর্ণ অন্ধকার। অন্য কম্পার্টমেন্টে যাওয়ার জন্য কোনো দরজাও খোলা ছিল না। সে আবার নিজের জায়গায় এসে বসল, আর সে দেখল তার সামনে যে লোকটা বসে আছে তার মাথা থেকে রক্ত ঝরে পড়ছে। তার মাথা অর্ধেকটা থেতলে গেছে আর চোখগুলো বেরিয়ে এসেছে। এটা দেখেই যতীন ভয় পেয়ে গেল, আর ওর পেছন পেছন ওই লোকটাও আসছিল। যতীন ভয় পেয়ে দরজার একটা কোণে দাঁড়িয়ে পড়ল। তার চোখ বন্ধ ছিল। এমন সময় তার কাঁধে কার একটা হাত এসে পড়ল। সে চোখ খুলে দেখল সেই ব্যক্তি তার সামনে সম্পূর্ণ সাধারণভাবে দাঁড়িয়ে আছে। কি হলো? এইভাবে চিৎকার করছিলে কেন? কোনো সমস্যা? আরে এখন আরে এইমাত্র আপনার এই কিছুক্ষণ আগেই তো ব্লিডিং হচ্ছিল। আর ওই ক্ষত, সেটা তো অনেক বছর আগে আমি একটা চোট পেয়েছিলাম। সেটার কারণ তুমি হয়তো দেখতে পেয়েছো। অনেক বছর আগের চোটের রক্ত এখনো? প্রায় 20 বছর আগে আমি এই ট্রেনেই সফর করছিলাম। সেই দিনও এই ট্রেন লেট করেছিল। প্ল্যাটফর্মে আমার সাথে 1-2 প্যাসেঞ্জার ছিল। আমি ট্রেনে চললাম, আর আমার পেছনে কিছু মদ্যপ ব্যক্তিরা আমাকে ফলো করলেন। তা সত্ত্বেও জায়গার জন্য আমার সাথে ঝগড়া হলো, আর ঝগড়া বাড়লো। ওই লোকগুলো আমাকে চলন্ত ট্রেন থেকে বাইরে ফেলে দিল। আমার মাথা ইলেকট্রিকের পোলের ওপর গিয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে ফেটে সেখান থেকে রক্ত বেরোতে আরম্ভ করলো। আর আমি রেল লাইনের ওপর পড়ে গেলাম। আমি উঠে দাঁড়াতে যাব এমন সময় একটা ট্রেন এসে আমাকে পুরো কেটে দিল। তখন থেকে আমি এই ট্রেনে ওদেরকে খুঁজছি। জানি না কবে খুঁজে পাবো। এই কথাটা বলতে বলতে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। বাহ, আপনি তো বেশ ভালো গল্প বলতে পারেন। যদি আপনার ওপর দিয়ে ট্রেন বেরিয়ে যেত, তাহলে আপনি এখানে আমার সামনে কি করে দাঁড়িয়ে আছেন? কে বলেছে আমি বেঁচে আছি? আমি তো মরে গেছি। কি বাজে কথাবার্তা! আমার এই ধরনের কথাবার্তা একদম ভালো লাগে না। এই কথা বলতে বলতে যতীন জানলা দিয়ে দেখল এবং পরে স্টেশন আসার অপেক্ষা করতে লাগলো। কিন্তু ট্রেন কোনো স্টেশনই থামছিল না। তুমি অপেক্ষা করে যাও, কিন্তু এই ট্রেন থামবে না। এই কথা বলতে বলতেই ওই ব্যক্তির চেহারা আবার বদলে যেতে শুরু করলো। যতীন যেরকম প্রথমটায় দেখেছিল, সেই আবার একই রূপে ওই ব্যক্তিকে দেখল। ভয়তে যতীন চেন টানল। সে ট্রেনটাকে থামাতে চাইছিল, কিন্তু যেই সে চেনটা টানল, অমনি ট্রেনের স্পিড যেন আরো বেড়ে গেল। এক ঝটকায় সে মাটিতে পড়ে গেল, আর ওই ব্যক্তি তার সামনে চলে এলো। আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি তুমি কি চাও আমার থেকে? আমি তো তোমাকে চিনিও না। আমাকে ছেড়ে দাও, যেতে দাও আমাকে। এই কথা বলতে বলতে যতীন তার থেকে প্রাণ ভিক্ষা চাইতে লাগলো। তাকে আরো ভয় পাওয়াতে শুরু করলো। তার মাথা থেকে ঝরে পড়া রক্ত যতীনের মাথায় টপ টপ করে পড়ছিল। ভয়তে যতীনের অবস্থা ক্রমাগত খারাপ হতে শুরু করলো। তখনই হঠাৎ ওই ব্যক্তি পিছনে হাঁটতে শুরু করলো। যতীন একটু নিশ্চিন্ত হলো। তুমি কি সত্যি আমার সাহায্য করতে পারবে? আমাকে ছেড়ে দিন, যা কিছু সম্ভব করতে পারি। যতীন বলে তো দিয়েছিল, কিন্তু ভয়ের দরুন তার অবস্থা খারাপ হতে শুরু করেছিল।
সে জ্যান্ত লাশের মতো চোখ খুলে তাকে দেখছিল। আমার মুক্তি চাই, বলো, আমাকে মুক্তি দিতে পারবে? মুক্তি? কিন্তু আমি আপনাকে কি করে মুক্তি দেব? যতীনের হৃৎপিণ্ড টকবক করে ফুটছিল। সে এইটুকু বুঝতে পেরেছিল যে সে সামান্য কোনো পরিস্থিতির শিকার নয়। ট্রেন, ওই ব্যক্তি আর সেই রাত, সমস্ত কিছু যেন একটা দুঃস্বপ্নের মতো তাকে গ্রাস করছিল। তার চোখে ভয় স্পষ্ট ছিল, কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকা যম তাকে যেতেই দিচ্ছিল না। কিন্তু কিন্তু আমি আপনাকে কি করে মুক্তি দেব? ওই ব্যক্তি এখন সম্পূর্ণ গম্ভীর। তার চোখে আর সেই শূন্যতা ছিল না। সে ধীরে বলল, এই ট্রেন সেই দিনের পর থেকে এখনো পর্যন্ত চলছে। প্রত্যেকবার একটা করে নতুন যাত্রী আসে, ঠিক যেভাবে তুমি এসেছো। যতীন সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে গেছিল। তার শ্বাস প্রশ্বাস থেমে গেল। তার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, সেও এই লোকটার মতো সারা জীবনের মতো এই ট্রেনে আটকে যাবে না তো? তুমি একমাত্র আমাকে মুক্তি দিতে পারো। তুমি এই ট্রেন যদি থামাতে পারো তাহলে আমার মুক্তি হবে। এই ট্রেন থেকে একজনই আমাকে বার করতে পারে, আর সেটা তুমি। তুমি একমাত্র শেষ যাত্রী যে এখান থেকে বাইরে যেতে পারে। কিন্তু এটার একটা শর্ত আছে। কি শর্ত? ওই ব্যক্তি যতীনের চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, তোমাকে নিজের জায়গা আমার জন্য ছেড়ে দিতে হবে। যদি তুমি এই ট্রেন থেকে বাঁচতে চাও তাহলে তোমাকে ওই যাত্রী হতে হবে যে বারবার ট্রেন থেকে পড়ে মারা যায়। তোমার মুক্তি ওখানে, কিন্তু তোমার এই যাত্রা এখানেই শেষ। যতীনের চোখে ভয় স্পষ্ট হতে শুরু করলো। সে বুঝতে পারছিল না তার কি করা উচিত। বাইরে কোনো স্টেশন ছিল না, আর ট্রেন না। ওই ব্যক্তির রহস্যময় কথাবার্তা তার অবস্থা আরও খারাপ করে দিয়েছিল। সময় তোমার কাছে খুব কম, বেছে নাও। হয় তুমি আমাকে মুক্ত করবে আর নিজে এই ট্রেনের অঙ্গ হয়ে যাবে, আর না হয় পরের যাত্রায় তোমার গল্প শেষ হয়ে যাবে। যতীনের সামনে দুটো বিকল্প ছিল। হয় সে নিজেকে এই ট্রেনের অঙ্গ বানিয়ে নেবে, না হয় নিজেই সারা জীবনের জন্য এই ট্রেনের একটা ভূত হয়ে থেকে যাবে। যতীন আবার বাইরের দিকে তাকালো, কিন্তু এখনো সেখানে শুধু ঘন অন্ধকার। বাইরে কিছুই দেখা যাচ্ছে না, আর ট্রেনের গড়গড় আওয়াজ তার হৃদয়ের স্পন্দনের সঙ্গে একেবারে মিলিয়ে যাচ্ছিল। তার মাথা ঠান্ডা হয়ে এসেছিল, আর সে ধীরে ধীরে ওই অচেনা ব্যক্তিটার দিকে এগিয়ে গেল। ঠিক আছে, আমি আপনাকে মুক্ত করব। যেই যতীন এই কথাটা বলল, ট্রেন হঠাৎ করে থেমে গেল। হতচকিত হয়ে যতীন অনুভব করল পুরো কম্পার্টমেন্টে একটা লোকও নেই, আর পুরো কম্পার্টমেন্ট ঠান্ডা হাওয়ায় ভরে গেছিল। আর ধীরে ধীরে ওই ব্যক্তিটা হাওয়ায় মিলিয়ে গেল। এখন থেকে তুমি এই ট্রেনের নতুন যাত্রী। তুমিও মুক্তি পাবে যখন অন্য কেউ এই ট্রেনে আসবে। যতীন একা দাঁড়িয়ে রইল। ট্রেনের দরজা খুলে গেছিল, কিন্তু সে জানে এই ট্রেন থেকে সে আর নামতে পারবে না। পরের স্টেশনে নতুন কোনো যাত্রী হয়তো ওর জন্য অপেক্ষা করছিল, আর একদিন হয়তো কেউ ওকেও মুক্তি দেবে।
ট্রেন আবার চলতে শুরু করলো। কিন্তু এখন যতীন জানতো এই ট্রেনের কোনো গন্তব্যস্থল নেই, শুধু অপেক্ষা ছিল পরের যাত্রীর।